ঈদের আগে ঘর পরিষ্কার করছিলাম। পুরনো আলমারির উপরের তাক থেকে একটা কাপড়ের প্যাকেট নামালাম। খুলে দেখি আমার বিয়ের লাল বেনারসি শাড়ি। অনেকদিন পর দেখছি, একটু মলিন হয়ে গেছে, কিন্তু এখনও সুন্দর। আমি শাড়িটা মেলে ধরে দেখছিলাম। তখনকার দিনের কথা মনে পড়ে গেল। ছেলে রুম থেকে এসে দেখল আমি শাড়িটা হাতে নিয়ে আছি। সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, মা, এটা কোন শাড়ি? আমি বললাম, আমার বিয়ের শাড়ি। সে শাড়িটা হাত দিয়ে স্পর্শ করে বলল, কত সুন্দর, তুমি এটা পরে কত সুন্দর লেগেছিলে। আমি বললাম, এখন আর পরার বয়স নেই। সে তাড়াতাড়ি বলল, কেন নেই? তুমি এখনও অনেক সুন্দর। আমি হেসে বললাম, এই বয়সে কি বিয়ের শাড়ি পরে? সে শাড়িটা আমার কাঁধে তুলে ধরে বলল, মা, তুমি এই শাড়ি পরো? আমি বললাম, কেন? সে গম্ভীর হয়ে বলল, তুমি এই শাড়ি পরে আমার সাথে বিয়ে করো। আমি তোমাকে আমার বউ বানাতে চাই। আমার হাত থেকে শাড়িটা পড়ে গেল। সে আরও বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। এই শাড়িতে তুমি আবার নতুন করে সাজো। আমার জন্য লাল রঙের শাড়িটা মেঝেতে ছড়িয়ে পড়েছিল। আমার মনও তেমনি ছড়িয়ে ছিটিয়ে গেল গো। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয়, সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম তানিয়া খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রিফাত খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, আদিব আর রিমা। আদিব 18 বছর বয়সী কলেজে পড়ে, রিমা 10 বছর বয়সী স্কুলে যায়। ঘটনাটা শুরু হলো গত মাসে। আমার স্বামী রিফাত অফিসের কাজে চট্টগ্রাম গিয়েছিল 15 দিনের জন্য। রিমা তার নানির বাড়ি গিয়েছিল পড়াশোনার ছুটিতে। বাড়িতে শুধু আমি আর আদিব। প্রতিদিনের মতো আদিব কলেজ থেকে ফিরে এলো বিকেল 5টায়। আমি তখন রান্নাঘরে খিচুড়ি রান্না করছিলাম। সে এসে বলল, মা, আজ অনেক গরম, একটু গোসল করে আসি? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। কিছুক্ষণ পরে আদিব গোসল করে বের হলো। ঘটনাক্রমে তার তোয়ালেটা ভেজা হয়ে গিয়েছিল। সে এসে বলল, মা, তোয়ালেটা ভেজা, আরেকটা দিবে? আমি রান্নায় ব্যস্ত থাকায় বললাম, আমার ঘরের আলমারি থেকে নিয়ে নাও। আদিব আমার ঘরে গেল। আলমারি খুলতে গিয়ে সে ওই লাল বেনারসি শাড়িটা দেখতে পেল। কৌতূহলী হয়ে সে শাড়িটা বের করে এনে রান্নাঘরে এলো। মা, এই সুন্দর শাড়িটা কোথায় পেলে? সে জিজ্ঞেস করল। আমি হাতের কাজ বন্ধ করে তাকালাম। এটা আমার বিয়ের শাড়ি বাবা, অনেক পুরনো। আমি একটু লজ্জিত হয়ে বললাম। আদিব শাড়িটা হাতে নিয়ে আরও ভালোভাবে দেখতে লাগল। কি সুন্দর কাজ, এটা পরে তুমি নিশ্চয়ই অনেক সুন্দর লেগেছিলে। কি? সে প্রশংসা করল। আমি একটু হেসে বললাম, সেকালের কথা, এখন আর এসব পরার বয়স নেই। আদিব হঠাৎ গম্ভীর হয়ে গেল। কেন নেই মা? তুমি এখনও অনেক সুন্দর, এই শাড়িটা পরে দেখো না আগে। আমি অবাক হয়ে বললাম, কেন কেন পরব? কোথাও যাওয়ার আছে নাকি? আদিব শাড়িটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, শুধু দেখার জন্য, আমার কৌতূহল হচ্ছে, তুমি এটা পরে কেমন দেখাবে গো? আমি মাথা নেড়ে বললাম, না বাবা, এখন না, রান্না শেষ করি আগে। কিন্তু আদিব বারবার জেদ করতে লাগলো, প্লিজ মা, একবার পরে দেখাও না, আমার খুব ইচ্ছা করছে। তার জেদে আমি শেষ পর্যন্ত রাজি হলাম। ঠিক আছে, রান্না শেষ করে পরে দেখাবো। খিচুড়ি রান্না শেষ করে আমি ঘরে গেলাম। শাড়িটা হাতে নিয়ে দেখি একটু ধুলো লেগেছে। আমি হালকা ঝেড়ে নিলাম। তারপর শাড়িটা পরলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আমি নিজেই অবাক হলাম। সত্যি অনেক সুন্দর লাগছে। যদিও বয়স হয়েছে, তবু শাড়িটা পরে আমার চেহারায় একটা আলাদা তেজ এসেছে। আমি বসার রুমে এলাম। আদিব সোফায় বসে টিভি দেখছিল। আমাকে দেখে তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। ওয়াও মা, তুমি দেখতে অসাধারণ লাগছ। ও সে উঠে দাঁড়িয়ে বলল। আমি একটু লজ্জা পেয়ে বললাম, এখন খুশি তো? আদিব আমার চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগল। মা, তুমি সত্যিই খুব সুন্দর, বাবা কত ভাগ্যবান ছিল। তারপর
হঠাৎ সে একটা অদ্ভুত কথা বলল। মা, তুমি যদি আবার বিয়ে করো তাহলে কি হবে? আমি হেসে বললাম, পাগল হয়েছিস নাকি? এই বয়সে কে বিয়ে করবে? আদিব গম্ভীর হয়ে বলল, আমি করব গো। আমি ভাবলাম সে মজা করছে। হ্যাঁ হ্যাঁ, তুই তো আমার ছেলে গো। কিন্তু আদিব আরও গম্ভীর হয়ে বলল, না মা, আমি সিরিয়াস। তুমি এই শাড়ি পরে আমার সাথে বিয়ে করো? আমার মাথায় যেন বাজ পড়ল। তুই কি বলছিস আদিব? সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে না, একজন নারী হিসেবেও। আমার হাত কেঁপে উঠল। শাড়ির আঁচল আমার হাত থেকে পড়ে গেল। আদিব, তুই কি বলছিস? তুই আমার ছেলে। কিন্তু আদিব আমাকে ছাড়ল না। মা, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমার মন বলছে তুমি শুধু আমার মা নও, তুমি আমার জীবন সাথী গো। আমি পিছিয়ে গেলাম। আদিব, তুই কি বলছিস? এসব কি ভাবনা তোর মাথায়? আদিব আমার কাছে এসে বলল, মা, আমি রাতে ঘুমাতে পারি না, তোমার কথা ভাবি, তোমার হাসি, তোমার কথা, সব কিছু গো। আমার মনে হলো পৃথিবী ঘুরছে। আদিব, তুই কি করছিস? আমি তোর মা। কিন্তু আদিব থামল না। সে আমার কাঁধে হাত রেখে বলল, মা, তুমি এই শাড়িতে অপূর্ব লাগছ। আমি চাই তুমি আমার জন্য সাজগো। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, আদিব, তুই পাগল হয়ে গেছিস? এসব কি আবদার? আদিব আমার 2 হাত ধরে বলল, মা, আমি তোমাকে চাই। তুমি আমার সাথে এই বাড়িতে থাকো, আমার স্ত্রী হয়ে গিয়ে। আমার মাথা ঝিমঝিম করছিল। এমন সময় হঠাৎ দরজায় কলিং বেল বাজেল। আমি চমকে উঠলাম। আদিব মুখ শক্ত করে দরজার দিকে তাকালো। আমি তাড়াতাড়ি দরজা খুলতে গেলাম। দেখি আমার প্রতিবেশী শাহানাজ আপা। তিনি বললেন, তানিয়া, তোমার ফোন বন্ধ কেন? তোমার স্বামী আমার নাম্বারে ফোন দিয়েছে। আমি ঘাবড়ে গেলাম। কেন আপা, কিছু হয়েছে? শাহানাজ আপা বললেন, না, তিনি বলেছেন তোমার সাথে যোগাযোগ করতে পারছেন না, তোমাকে বলতে বলেছেন যেন তুমি তার ফোন রিটার্ন করো। আমি বুঝলাম আমার ফোনটা সাইলেন্টে ছিল। আমি শাহানাজ আপাকে ধন্যবাদ দিয়ে ভেতরে এলাম। আদিব তখনও বসার রুমে। আমি তার দিকে না তাকিয়ে সরাসরি ঘরে চলে গেলাম। আমি তাড়াতাড়ি শাড়িটা খুলে স্বাভাবিক কাপড় পরলাম। তারপর রিফাতের ফোন করলাম। তিনি বললেন, কি ব্যাপার তানিয়া, তোমার ফোনে পাচ্ছিলাম না? আমি বললাম, ফোনটা সাইলেন্টে ছিল, সব ঠিক আছেও। রিফাত বললেন, আদিবের খোঁজ নিয়েছিলে? কলেজ থেকে ফিরেছে? আমি বললাম, হ্যাঁ, এসেছে, এখন রুমে। ঘুন। ফোন কেটে দিয়ে আমি ভাবলাম, কি হলো আজ? আদিব কেন এমন কথা বলল? এ তো আমার ছেলে, সে কিভাবে আমার সাথে এমন আচরণ করতে পারে? আমি ঘর থেকে বের হয়ে রান্নাঘরে গেলাম। আদিব তখনও বসার রুমে। আমি খাবার টেবিলে খাবার সাজালাম। তারপর আদিবকে ডাকলাম, আদিব, খেতে আয়। আদিব এসে খাবার টেবিলে বসো। কিন্তু আমার দিকে তাকাতে পারল না। আমিও তার দিকে তাকাতে পারছিলাম না। দুজনেই নীরব থেকে খাবার খেলাম। খাওয়ার শেষে আদিব উঠে গিয়ে বলল, মা, আমি রুমে যাচ্ছি। আমি মাথা নাড়লাম। আদিব রুমে চলে গেল। আমি খাবার গুছিয়ে রাখলাম, কিন্তু মন অশান্ত। বারবার আদিবের কথাগুলো মনে পড়ছিল। রাতে ঘুমাতে গিয়েও আমার ঘুম আসলো না। আদিবের সেই কথাগুলো কানে বাজছিল, মা, আমি তোমাকে চাই, তুমি আমার স্ত্রী হও। পরদিন সকালে আদিব কলেজে যাওয়ার সময় আমার সাথে স্বাভাবিক আচরণ করল, যেন কিছুই হয়নি। আমিও কিছু বললাম না। কিন্তু দুপুরে আদিব কলেজ থেকে সে এসেই বলল, মা বাবা কি বলেছেন? আমি বললাম, কিছু বলেননি, তিনি চান তুই সবার সাথে ভালো ব্যবহার করিস। আদিব বলল, মা, তুমি বাবাকে আমাদের গুপ্তধনের কথা বলেছ? আমি বললাম, না, এখনো বলিনি। আদিব খুশি হয়ে বলল, ভালো করেছ, আমাদের এই ব্যাপারটা গোপন রাখতে হবে গো। আমি অবাক হয়ে বললাম, কেন গোপন রাখব? এটা তো আমাদের পারিবারিক সম্পদ। আদিব বলল, বাবা জানলে তিনি এই ধন নিয়ে অন্য কিছু করবেন, হয়তো ব্যাংকে রেখে দেবেন। আমরা এটা দিয়ে কিছুই করতে পারবো না আগে। আমি বুঝতে পারলাম আদিব কোনো একটা পরিকল্পনা করছে।
আমি বললাম, আদিব তুই কি ভাবছিস? আদিব বলল, মা আমি ভাবছি এই ধন দিয়ে আমরা দুজন একটা নতুন জীবন শুরু করি কি? আমার গা ছমছম করে উঠল। নতুন জীবন মানে? আদিব বলল, মা আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাই, সেখানে আমরা দুজন একসাথে থাকবো গো। আমি চিৎকার করে বললাম, আদিব তুই কি বলছিস? তুই আমার ছেলে। আদিব বলল, মা আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। কি? আমার মাথা ঝিমঝিম করছিল। আদিব তুই কি বলছিস এসব? কি ভাবনা? আদিব আমার হাত ধরে বলল, মা আমি সিরিয়াস, আমি তোমাকে চাই। আমি তার হাত সরিয়ে দিয়ে পিছিয়ে গেলাম। আদিব তুই কি করছিস? আমি তোর মা। কিন্তু আদিব এগিয়ে এলো। মা তুমি শুধু আমার মা নও, তুমি একজন সুন্দর নারী, আমি তোমাকে ভালোবাসি। আমি দৌড়ে আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমার হাত কাঁপছিল। আদিব দরজার বাইরে থেকে বলল, মা দরজা খোলো, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম, আদিব তুই চলে যা, আমি তোর সাথে এসব কথা বলতে চাই না আগে। আদিব বলল, মা তুমি আমার কথা ভেবে দেখো, আমি তোমাকে সুখী করতে পারবো গো। আমি কান চেপে ধরলাম, এসব কি হচ্ছে? আমার ছেলে আমার সাথে এমন কথা বলছে। কিছুক্ষণ পর আদিব চলে গেল। আমি দরজা খুলে বের হলাম, দেখি সে তার রুমে গেছে। আমি ভাবলাম রিফাতকে এখনই ফোন করে সব বলে দিই, কিন্তু কিভাবে বলবো যে আমার ছেলে আমার সাথে অস্বাভাবিক আচরণ করছে। সন্ধ্যায় রিমা স্কুল থেকে ফিরল। সে খুশি হয়ে বলল, মা আজ স্কুলে আমার বন্ধুরা গুপ্তধনের গল্প শুনে অনেক উত্তেজিত হয়েছে গো। আমি বললাম, রিমা তোর বন্ধুদের আর এসব বলিস নাকি? রিমা বলল, কেন মা, এটা তো আমাদের গৌরবের ব্যাপার। বললাম, না মা, এসব গোপন রাখাই ভালো। বললাম অবাক হয়ে বলল, তুমি কেন এমন বলছো? কাল তো বলিসনি। আমি কি বলবো বুঝলাম না। এই গুপ্তধনের কারণেই আদিদের মাথায় অদ্ভুত সব ভাবনা এসেছে। রাতে রিফাত অফিস থেকে ফিরলেন। তিনি খাবার খেয়ে আমাকে বললেন, তানিয়া তুমি সকালে কি বলছিলে? আদিবের কি সমস্যা? আমি সাহস করে বললাম, রিফাত আদিব কিছু অস্বাভাবিক কথা বলেছে। রিফাত বললেন, কীরকম কথা? আমি ইতস্তত করে বললাম, সে বলেছে সে আমাকে ভালোবাসে। কি? রিফাত হেসে বললেন, এতে অস্বাভাবিক কি? ছেলে মায়ের ভালোবাসবে না? আমি বললাম, না রিফাত, সেই অর্থে নয়। সে বলেছে সে আমাকে একজন নারী হিসেবে ভালোবাসে। কি? রিফাতের হাসি মুখ থেকে মিলিয়ে গেল। কি বলছো তুমি? আমি কাঁদতে কাঁদতে বললাম, সে বলেছে আমি যেন তার সাথে বিয়ে করি, সে আমাকে তার স্ত্রী বানাতে চায়। রিফাত রাগে গড়গড় করে উঠলেন, কি? আদিব এসব কথা বলেছে? আমি মাথা নাড়লাম। রিফাত উঠে দাঁড়িয়ে বললেন, আদিবকে ডাকো। আমি বললাম, রিফাত রাগ করো না, হয়তো সে বুঝতে পারছে না। কিন্তু রিফাত রাগে অগ্নিশর্মা হয়ে গেছেন। তিনি চিৎকার করে বললেন, আদিব এখনই এসো। আদিব তার রুম থেকে এলো। রিফাত তাকে দেখেই বললেন, তুই তোর মায়ের সাথে কি ধরনের কথা বলেছিস? আদিব কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি কিছু বলিনি। কি? রিফাত রেগে বললেন, মিথ্যে কথা বলিস না, তোর মা সব বলেছে। কি? আদিব আমার দিকে তাকালো, তার চোখে রাগ। রিফাত বললেন, তুই তোর মায়ের সাথে বিয়ে করার কথা বলেছিস। আদিব চুপ থাকল। রিফাত আরও রেগে গিয়ে বললেন, কথা বল, তুই এসব কি ভাবনা মাথায় এনেছিস? আদিব অবশেষে বলল, বাবা আমি মায়ের যত্ন নিতে চাই। রিফাত বললেন, যত্ন নেওয়ার মানে এই নয় যে তুই অস্বাভাবিক চিন্তা ভাবনা করবি। আদিব বলল, আমি অস্বাভাবিক কিছু ভাবিনি, আমি শুধু মাকে খুশি রাখতে চাই। রিফাত চিৎকার করে বললেন, খুশি রাখার মানে বিয়ে করা নয়, তুই কি পাগল হয়ে গেছিস? আদিব রেগে বলল, আমি পাগল হইনি, আমি জানি আমি কি চাই। রিফাত থাপ্পড় মারতে গেলেন, কিন্তু আদিব পিছিয়ে গেল। আমি দুজনের মাঝখানে দাঁড়িয়ে বললাম, থামো, এভাবে ঝগড়া করে কিছু হবে নাকি? রিফাত বললেন, তানিয়া তুমি দেখছ না ওর মাথা খারাপ হয়ে গেছে? আদিব রেগে বলল, আমার মাথা খারাপ হয়নি, আমি ঠিকই আছি গো। রিফাত বললেন, তুই ঠিক আছিস? তুই তোর মায়ের সাথে বিয়ে করার কথা বলছিস আর বলছিস তুই ঠিক আছিস? আদিব বলল, হ্যাঁ আমি ঠিক আছি, আর আমি যা চাই সেটা অন্যায় কিছু নয় গো। রিফাত আর রাগ সামলাতে পারলেন না। তিনি আদিবকে ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, তুই আমার ছেলে, তুই তোর মায়ের ছেলে, এসব কি আবদার? আদিব রিফাতের হাত সরিয়ে দিয়ে বলল, আমি জানি আমি কি করছি গো। হঠাৎ রিমা তার রুম থেকে কান্না করতে করতে বের হল।
তোরা কেন চিৎকার করছ? কি হয়েছে? আমরা সবাই চুপ হয়ে গেলাম। রিমা কাঁদতে কাঁদতে বলল, আমি ভয় পেয়েছি। এত জোরে চিৎকার কেন? আমি রিমাকে কোলে নিয়ে বললাম, কিছু না মা, একটু কথা কাটাকাটি হচ্ছিল। রিমা বলল, আদিপ ফেলার বাবা কেন রেগেছে? আমি বললাম, কিছু না, তুই ঘুমাতে জাগো। রিমাকে ঘুম পাড়িয়ে আমি বসার রুমে এলাম। রিফাত আর আদিপ মুখোমুখি দাঁড়িয়ে আছে। রিফাত বললেন, আদিপ, তোর মাথা থেকে এসব বাজে ভাবনা বের করে দাও। আদিপ বলল, বাবা, আমি কিছু ভুল করিনি কি? রিফাত বললেন, তুই সব ভুল করেছিস। তুই তোর মায়ের সাথে যে ধরনের কথা বলেছিস সেটা সম্পূর্ণ অন্যায় গো। আদিপ বলল, আমি মাকে ভালোবাসি, এতে অন্যায় কি? রিফাত বললেন, ছেলের মায়ের প্রতি ভালোবাসা, আর তুই যে ধরনের ভালোবাসার কথা বলছিস সেটা সম্পূর্ণ আলাদা গো। আদিপ চুপ থাকল। রিফাত বললেন, আদিপ, তুই কি বুঝতে পারছিস না যে তুই কি বলছিস? তুই তোর মা, সে আমার স্ত্রী, আর তুই আমার ছেলে গো। আদিপ হঠাৎ বলল, কিন্তু আপনি মাকে খুশি রাখেন নাকি? রিফাত অবাক হয়ে বললেন, কি বলছিস তুই? আদিপ বলল, আপনি সারাদিন অফিসে থাকেন, মায়ের সাথে সময় কাটান না, মা একা একা কত কষ্ট পায়। রিফাত বললেন, আমি কাজ করি সংসার চালানোর জন্য, এই পরিবারের জন্য গো। আদিপ বলল, কিন্তু মা অসুখী গো। আমি আর চুপ থাকতে পারলাম না। আদিপ, তুই কি বলছিস? আমি অসুখী কেন বলছিস? আদিপ আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি নিজেই জানো তুমি অসুখী, বাবা তোমার যত্ন নেন নাকি? রিফাত রেগে বললেন, তুই কি বলছিস? আমি তানিয়ার যত্ন নেই না? আদিপ বলল, না, নেন না, আপনি শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকেন গো। আমি বুঝতে পারলাম আদিবের মনে আমাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে ভুল ধারণা তৈরি হয়েছে। আমি বললাম, আদিপ, ও তোর বাবা, আমার খুব যত্ন নেন, আমি খুশি আছি গো। আদিপ বলল, না মা, তুমি খুশি নও, আমি দেখেছি তুমি কত একা থাকো গো। রিফাত বললেন, আদিপ, তুই এসব নিয়ে ভাবিস কেন? এগুলো তোর চিন্তা করার বিষয় নয় কি? আদিপ বলল, আমি মায়ের কষ্ট দেখতে পারি না গে। রিফাত বললেন, তোর মায়ের কোনো কষ্ট নেই, আমরা দুজন খুব সুখে আছি। আন্তে আদিপ মাথা নাড়ল, না বাবা, মা সুখী নয় গো। আমি বুঝতে পারলাম এভাবে কথা বললে